চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মকবুল হোসেনের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। আমরা আজকে অনেক কথা বলবো, কিন্তু আজকের আড্ডাটা আমরা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান শুনে। প্রথমে কোন গানটা শোনাবেন? সকালবেলা তো আমার সকালটা যেভাবে শুরু হয়, যেই রকম গান দিয়ে, প্রার্থনা দিয়ে, সেই রকম একটা গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই, শুনে ফেলি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অসাধারণ। আসলে আজকের এই সকালের জন্যই মনে হয় এরকম একটা গান খুব ভালো লাগলো শুনতে। তো একটু জানতে চাই, আসলে রবীন্দ্রসঙ্গীত চর্চা তো অনেক দিন থেকে করছেন, তো রবীন্দ্রসঙ্গীতের প্রতি আলাদাভাবে আকর্ষণটা কেন তৈরি হলো? সেই ছোটবেলা যখন মানে মানুষ কথা শিখতে শিখতে, শুনতে শুনতে কথা শেখে না, এরকম শুনতে শুনতে গান শেখা হয়েছে। সব গানই করতাম, সব গান করতাম। তারপর এক সময় প্রথাগত ক্লাসিক্যাল শেখা হয়েছে, ধ্রুপদ শিখেছি, রবীন্দ্রসঙ্গীত শিখবো বলে। আসলে তখন যখন শিখেছি তখন তো আসলে কোনটা নজরুল, কোনটা রবীন্দ্র, এই ভেদটা আমি বুঝতাম না, তাই না? তো গান করতে করতে যখন বয়স হলো, বাড়লো, রবীন্দ্রনাথের বাণীর প্রতি একটা আলাদা টান তৈরি হলো। বোধটা মনে হয় আমাকে সেই জায়গাটাই বেশি টেনেছে, আমাকে সেই জায়গাটা। বাণী এবং সুর এমনভাবে ওতপ্রোতভাবে আছে, সেইটা আমাকে বিশেষ করে টেনেছে। ফলে আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত দিয়ে গেছে। আসলে একজন মানুষ তো যেই সময়, একটা মানুষের জীবনে কতটা সময় সারাদিনে, সব গান তো চর্চা করা যায় না, তাই না? বিশেষ একটা দিক বাঁচতেই হয়। সেইখানে আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথই আমার পরম আশ্রয়। নিত্য জীবনে আসলে রবীন্দ্রসঙ্গীতের প্রভাব কতখানি অনুভব করেন? আসলে রবীন্দ্রসঙ্গীত কি, রবীন্দ্রনাথই আসলে আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রেই আসলে রবীন্দ্রনাথ আছে। এই যে গানটা গাইলাম, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, আমি জীবনটা শুরু করি এইভাবে যে একটা শুদ্ধ জীবন, একটা আনন্দিত জীবন যাপনের জন্য যেই প্রার্থনাটা, সেই প্রার্থনাটা আমি রবীন্দ্রনাথের কাছেই পাই। সকালটাও শুরু করি সেই সব গান দিয়েই, রেয়াজ করার পরে এই গানগুলি দিয়ে শুরু করি। তারপর জীবনটা এই সারাদিনের, যেরকম আমি যখন এই আলোর নাচন পাতায় পাতায় দেখি, সেখানেও রবীন্দ্রনাথকে দেখি আমি, তাই রবীন্দ্রনাথ যেভাবে প্রকৃতিকে দেখিয়েছেন, বাইরে বেরিয়ে মানুষকে, প্রকৃতিকে, এই যে হাওয়া আমার গায়ে পরশ গোলায় ভালোবাসার, এটা আসলে রবীন্দ্রনাথের কাছ থেকে আমার শেখা। আবার যেটা বলছিলেন, মানুষ যখন কোনো, প্রতিটা মানুষেরই তো জীবনে সংকট আসে, তাই না, দুঃখ আসে, বেদনা আসে, সেই দুঃখ বেদনা থেকেও মুক্তি পাওয়ার জন্য রবীন্দ্রনাথই আশ্রয়। তখন মনে হয় যে দুবেলা মরার আগে মরবি না ভাই, তাই না, মরবো না ভাই, মরবো না, সেই শক্তিটাও সেখান থেকে পাই। কিছুদিন আগে আপনি কলকাতাতেও গেছিলেন এবং সেখানে রবীন্দ্র সদনে বসন্ত উৎসব একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আপনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করেছিলেন, সেই অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। আসলে রবীন্দ্র সদনে অনুষ্ঠান করতে পারা তো একটা বিশাল বিষয়, তাই না? সেইখানে অনুষ্ঠান করতে পেরেছি। সেখানকার স্থানীয় শিল্পীরা গিয়েছে এবং প্রথিতযশা শিল্পী ছিলেন, মনোময় ছিলেন, আর আমি ছিলাম, দুজনই মূল শিল্পী ছিলাম। তো ওরা বসন্ত উৎসব করার জন্য বাংলাদেশ থেকেই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সেটা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। সেখানকার দর্শক, শ্রোতা, শিল্পী, তারা যেই সম্মানটা দেখিয়েছে। আমার সবচেয়ে বড় কথা হলো রবীন্দ্র সদনে অনুষ্ঠান করেছি, সেটা একটা বড় পাওয়া একটা যে কোনো শিল্পীর জন্য আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো আসলে দুই বাংলারই, তো সেক্ষেত্রে আসলে কলকাতায় যেভাবে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র চর্চা যেরকমটা করা হয়, সেটা আসলে বাংলাদেশেও তো করা হয়। তো আপনি আসলে দুই বাংলার মধ্যে পার্থক্য কতখানি দেখতে পান? আমার মনে হয়েছে বাংলাটা আমরাই বেশি চর্চা করি, এবং রবীন্দ্র চর্চাটা ওরাও বলে, এটা অবশ্য মানে কাউকে দোষের দেওয়ার জন্য না, ওরাও করে,
কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা রবীন্দ্রনাথের গানটাকে যেইভাবে চর্চা করি, কারণ আমরা রবীন্দ্রনাথকে তো সংগ্রাম করে পেয়েছি, আমরা যেভাবে পেয়েছি, যেভাবে আমরা ধারণ করি, সেই ধারণ করাটা তাদের ভেতরে নেই। সেই জন্য আমরা আসলে খুব বেশি অভিনিবেশের সাথে আমরা চর্চা করি বেশি, আমি মনে হয়েছে আমার কাছে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে তো আপনার অ্যালবামও আছে, তো একদম প্রথম অ্যালবামের কথা যদি জানতে চাই। 1984 সনে। হ্যাঁ, আমার যদিও মানে এর পরবর্তীতে অ্যালবাম করার প্রতি খুব একটা ঝোঁক ছিল না আমার, কিন্তু সেই সময়টা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সবেমাত্র চাকরি টাকরির জন্য খোঁজ করছি, সেই সময় বন্ধুবান্ধবের শীতেই তাড়নাতেই একটা অ্যালবাম করে ফেলেছি। সেই সময় তো আসলে এরকম করে অ্যালবাম কারো ছিল না ক্যাসেটে করে। 84 তখনকার উত্তেজনাটা একদমই অন্যরকম ছিল এখনের তুলনায়। তখন কাদেরি কিবরিয়ার একটা অ্যালবাম ছিল বোধহয় এরকম, আর আমরা আসলে সাগর সেন, চিন্ময়, হেমন্ত এদের লং প্লে থেকে কপি করেই ক্যাসেট বিক্রি হতো। তো খুব একটা দুঃসাহস বলা যায়। 84 আমি কি গাইতাম, তাই না? কিন্তু তাও 84 করেছি, একটা বিশাল বিষয়। আজ থেকে কত 40 বছর আগের কথা। তখনকার উত্তেজনায় এখন কিছু হলেও কি মনে আছে? হ্যাঁ, তো অন্যরকম ভালো লাগা নিশ্চয়ই কাজ করছিল। হ্যাঁ নিশ্চয়ই। সেই সময় রেকর্ডিংটা তো এরকম এখন যেরকম ট্র্যাক করে হতো সেরকম হতো না। স্পুল ছিল, স্পুলে একদম একটা ইনস্ট্রুমেন্ট যারা ছিল সবাই একটা রুমে বসতো, আর আর্টিস্ট আরেকটা চেম্বারে বসতো, একসাথে হতো, একসাথে অর্কেস্ট্রা চলতো। তো সেইটা সত্যি হয়তো কম বুঝতাম বলে সাহস বেশি ছিল আর কি। তবে নিশ্চয়ই খুব দারুণ একটা উত্তেজনা ছিল যে আসলে একটা অ্যালবাম বেরোচ্ছে। সেই উত্তেজনা কি আসলে এখন মিস করেন কিনা? হ্যাঁ, সেই সময়টা তো আসলেই একটা, হ্যাঁ সেই সময়টা মিস করে নিশ্চয়ই। অনেক দিন থেকে আপনারা চর্চা করছেন রবীন্দ্রসঙ্গীতের, তো এখন যে প্রজন্ম, তরুণ প্রজন্ম রয়েছে যারা, তাদের মধ্যে আসলে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে কতখানি আগ্রহ দেখতে পান, বা কি মনে হয় তরুণ প্রজন্মরা আসলে কি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে ধারণ করতে পারছে? আসলে সময়টা এমন, টেকনোলজির সময় তো, আর খুব দ্রুত সব কিছু চেঞ্জ হয়, তাই না? আর এই তরুণ প্রজন্ম সেই টেকনোলজির সাথে পাল্লা দিয়ে নানান কিছু নিজের জীবনের বিষয় আছে, নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার বিষয় আছে, সঙ্গীতে প্রতিষ্ঠার বিষয় আছে, সেগুলোর সাথে তারাও দৌড়াচ্ছে, তাই না? সেই সাথে যে রবীন্দ্রসঙ্গীতের তাদের কতটা আগ্রহ আছে সেটা আসলে ভাববার বিষয়। আমাদের সময় আর এই সময়টার সাথে তো আসলে অনেক পার্থক্য, অনেক পরিবর্তন হয়েছে, তাই না? কিন্তু তারা যে করে না সেটা বলবো না, কারণ আমার কাছে তো অনেক ছাত্রছাত্রী আছে গান শিখছে, তাই না? সমস্যাটা এটা হয়েছে যে মিডিয়াটা এত হাতের কাছে হয়ে গেছে না শিখেই অনেকেই হয়তো সেটা পাবলিকলি এসে যাচ্ছে, আসার পরে যখন বাহবা পাচ্ছে সে বুঝছে না যে সে আসলে হচ্ছে কিনা, তাই না? বাবা বন্ধু বান্ধব দিবে, আমাকেও করেছে একসময় আমি যখন শুরু করেছিলাম গান। এখনকার প্রজন্মের মধ্যে আসলে বিখ্যাত হওয়ার একটা তাড়না। আর বিষয়টা এমন হয়েছে, টেকনোলজি তো মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে, অতএব আমরা এখন একটা 3 মিনিটের গান শোনানোর ধৈর্য নেই, ছেলেমেয়েরা এখন 90 সেকেন্ড দিচ্ছে, সেটাতে অস্থিরতা। ফলে এই জায়গাটা আসলে আমাদের ক্ষতি করছে আমি মনে করি। আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল, আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের জানার আছে, কিন্তু আমাদের যেহেতু সময় খুবই কম, তো অনুষ্ঠানটি শেষ করে দিতে হবে। অনুষ্ঠানটি আমরা শেষ করব আপনার কণ্ঠের একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 12005। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জোর করে শান্তি হয় না, বোঝাপড়ার মাধ্যমে হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।